ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান কর্কট রোগের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। স্মোকিং কজেস ক্যান্সার। বাবা পঞ্চানন্দের চরণে সেবা লাগে। বাবা পঞ্চানন্দের চরণে সেবা লাগে। রাঢ় বাংলার অন্যতম প্রধান উৎসব গাজন। গাজন একটি হিন্দু লোক উৎসব। গাজন শব্দের উৎপত্তি সম্পর্কে বলা হয়, গর্জন থেকেই নাকি গাজনের জন্ম। গাজনে সকল সন্ন্যাসীরা মহাকাল শিবের নামে উচ্চস্বরে জয়ধ্বনি বা গর্জন করেন বলে এই উৎসবের নাম গাজন বলেও অনেকে মনে করেন। গাজন উৎসব আদতে বঙ্গ গ্রাম্য সংস্কৃতির এক অঙ্গ। লোক বেশবাস অনুযায়ী গাজন উৎসবের দিন দেবী হরকালীর সঙ্গে শিবের বিবাহ হয়। অন্য মতে ধর্ম ঠাকুরের গাজন হল ধর্ম ও দেবী মুক্তির বিবাহ উৎসব। আবার অন্য এক গোষ্ঠীর মতে গাজন হল আর্য ও অনার্য সংস্কৃতির মিলন উৎসব। কোনো কোনো মতে শিব হলেন অনার্য দেবতা, তাই শিবের মূর্তি পুজো হয় না, পাথরের প্রতীকেই তিনি পূজ্য। অন্যদিকে দুর্গা হলেন আর্য দেবী। উভয়ের বিবাহের মাধ্যমে গাজন আদতে আর্য এবং অনার্যের মিলন সংকেত বহন করে। গাজন কথাটা শুনলেই মনে পড়ে ছোটবেলার সেই কবিতাটা, আমরা দুটি ভাই শিবের গাজন গাই। দুই ভাইকে উপেক্ষা করে শিবের গাজন কথাটার উপরই জোর বেশি পড়ে। আর ছড়াটার মূল কথাই হল শিবের কীর্তিগাথা, যার নামই হল গাজন। সমাজের গর্ভ থেকেই ধর্মের উৎপত্তি। সমাজের চাহিদা সৃষ্টি করেছে ধর্মীয় উৎসব। যুগে যুগে একথা ভীষণ রকমের সত্য। গাজনও এর ব্যতিক্রম নয়। ভারতবর্ষ কৃষি নির্ভর দেশ, আর এ বঙ্গ নদীমাতৃক। মায়ের সঙ্গে শিশুর যেমন সম্পর্ক, নদীর সঙ্গে তেমনই সম্পর্ক কৃষি জমির। তাই কৃষক সমাজের একটি সনাতন বিশ্বাস কাজ করে গাজন উৎসবকে নিয়ে। প্রাচীনকালে কৃষিজীবী সমাজ এ উৎসবের উদ্ভাবন করেছিল। চৈত্র বৈশাখ মাসে যখন প্রচণ্ড সূর্যের তেজ আহরণ করে মাটির যাবতীয় প্রাণরস, তখন কৃষকরা বৃষ্টি লাভের আশায় গাজন উৎসবকে আহ্বান জানান। তাঁদের মতে এই উৎসবের মূল লক্ষ্য সূর্য এবং অগ্নিতপ্তা এই ধরনের বিবাহ সম্পূর্ণ করা, যাতে তারা কৃষি চর্চায় পরিতৃপ্ত হতে পারেন। গ্রাম্য শিব মন্দিরকে ঘিরে চলে এই উৎসবের আয়োজন। আর গাজন উৎসবের অন্যতম উৎস হল মেলা। বাংলা লোক সংস্কৃতিতে উৎসব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উৎসব হল মিলনক্ষেত্র, প্রাণের দোতারা। গাজনও এর ব্যতিক্রম নয়। বঙ্গ মানুষ প্রাণের ভ্রুকুটি নিয়ে জড়ো হন গাজন মেলায়। বহু মানুষ আসেন রুজি রোজগারের আশায়। গাজন মেলায় তারা পসরা সাজিয়ে বসেন। শুরু হয় বেচা কেনা। প্রতি বছর যে এরকম দেখেন অনুষ্ঠান, আপনার কেমন লাগে? ভালো লাগে। বাইরে থেকে বহু মানুষ আসে। এনারা সদ্য সন্ন্যাস নিয়ে ফিরেছেন। আপনার নাম? সুমন্ত মন্ডল। কোথেকে আসছেন? এই প্রথমবার এলেন? এনাদের গলায় ব্রাহ্মণের উপবীতের মতো মোটা আকারে যে বস্ত্রখণ্ড, তাকে বলে উরতি। এই উরতি ধারণের অর্থ হল গাজন উৎসব পালনের শেষ দিন পর্যন্ত এই সন্ন্যাসী সম্প্রদায় তাঁদের নিজেদের জাত গোত্র সমস্ত কিছু ভুলে শৈব গোত্রীয় বা শিবের গোত্রভুক্ত হয়ে গেলেন। গাজন উৎসবের উদ্ভব নিয়ে যেমন বিভিন্ন মত রয়েছে, তেমন গাজন উৎসব পালন নিয়েও বেশ কিছু মতপার্থক্য আছে। কারো মতে তারকেশ্বরের বিভিন্ন জেলা থেকে এসে গাজনের সন্ন্যাসীরা যে নিয়ম পালন করেন তা সঠিক পদ্ধতি নয়। প্রকৃত গাজন উৎসব জানতে গেলে যেতে হবে বাংলার প্রত্যন্ত গ্রামগুলিতে। শোনা যাক এনার মুখে। প্রত্যেক দিন হবিষান্ন করতে হবে। প্রত্যেক দিন হবিষান্ন সবার পক্ষে সম্ভব নয়। যারা এই যে এত সন্ন্যাস করেছে, এরা বিষয়টা কিন্তু জানে। এখানে যারা মূল সন্ন্যাসী, মূল সন্ন্যাসী, যে মূল সন্ন্যাসী, এই যে সন্ন্যাসীদের মূল মানে মূল প্রধান, সে হচ্ছে টোটাল বিষয়টা জানে। সে প্রতিদিন সারাদিন হচ্ছে উপবাস থাকবে। সূর্য ডোবার পর সে হবিষান্ন করবে। হবিষান্ন মানে আতপ চাল, ঘি ইত্যাদি দিয়ে সেটা খাবে সন্ধ্যেবেলার পর। এটা
এটা পয়লা চৈত থেকে এরা আরম্ভ করে দেয়। আর এই লাস্ট 9টা যে মালসা করবে হবিষান্ন, তখন থেকে এখানে এই লোক সমাগমটা আরম্ভ হয়। মেনলি এই তারকেশ্বরের দক্ষিণ দিকের যাত্রীরা এসে এই যে যারা সন্ন্যাস নিয়ে বেরিয়ে যাচ্ছে তারা, আর বসিরহাট, বারাসাত, এই সুন্দরবন এই অঞ্চলের লোকেরা এখানে এসে 5টা মালসা থেকে একদম থাকবে পয়লা বৈশাখ, গলার উত্তরীটা এখানে খুলবে। উত্তরীটা খুলে তারা বাড়ি চলে যাবে। পয়লা বৈশাখ বেলা 12টার সময় তারকেশ্বর থাকবে। এখন আমরা চলেছি হুগলি জেলার তারাঘাট গ্রামের দিকে। তারকনাথ যে নাম, এনার নামকরণেই আমাদের এই তারাহাট গ্রাম নাম হয়েছে। সারা চৈত্র মাস জুড়ে গাজনের সন্ন্যাসীরা কলকাতা শহর ও জেলা শহরগুলিতে ভিক্ষার পাত্র হাতে ঘুরে বেড়ায়। এই সন্ন্যাসীরাই হলেন গাজনে অংশগ্রহণকারী ভক্ত। এনাদের সঙ্গে থাকে ঢাকির দল। এই সময় সন্ন্যাসীরা খুব কষ্টকর জীবন যাপন করেন। দিনে একটিবার আহার গ্রহণ করেন। সন্ন্যাস জীবন খুবই সংযম ও কৃচ্ছ সাধনে। এনারা হবিষ্যান্ন ভোজন করেন। নাম অমলেন্দ্র গায়ন, আপনার বাড়ি তারাহাট। আপনি এবছর প্রথম সন্ন্যাস হতে চলেছেন? এবছর 3য় বছর হচ্ছে। আচ্ছা, এর আগে কোথায় এখানেই হয়েছিল? হ্যাঁ, এখানেই 2 বছর হয়েছিলাম। আপনার নাম? ষষ্ঠীচরণ পাল। আপনার বাড়ি? দামুগাছা। আচ্ছা, আপনি কি এবছর প্রথম? আমি অন্য জায়গায় হয়েছিলাম বছর 3, কিন্তু এখানেই প্রথম। তো আপনার এই আগে সন্ন্যাস হয়েছেন বা এখন আবার এবছর নতুন করে হতে চলেছেন, তো এই সন্ন্যাস নিতে কেমন লাগে? খুব ভালো লাগে। তৈলক্কং নমিতাং গঙ্গাং বেদাদিরবিষ্টুদম রে গন্ধপুষ্পম ওং গাং গঙ্গায় নমঃ এষ ধূপদীপং গঙ্গায় নমঃ। নমো বিষ্ণু পাদার্ঘ সম্ভূতে গঙ্গে। আত্মগত্য পরিত্যজ্য শিবগত্য প্রবেশিত। আত্মগত্য পরিত্যজ্য শিবগত্য প্রবেশিত। আত্মগত্য পরিত্যজ্য শিবগত্র প্রবেশিত। আত্মগত্য পরিত্যজ্য শিবগত্র প্রবেশিত। আপনার নাম? আমার নাম হচ্ছে শ্রী মহাদেব ঘোষ। আপনি এই সন্ন্যাস যে নিয়েছেন সেটা কি এবার প্রথম? না, আমি দীর্ঘ প্রায় 15-20 বছর মানে সন্ন্যাস করি। এবছর আপনি পাঠ সন্ন্যাসী। এবছর আমি পাঠ সন্ন্যাসী, আজ দীর্ঘ 10-15 বছর হয়েছে। আমি পাঠ সন্ন্যাসী জিনিসটা কি? পাঠ মানে এই ভক্তদের সমস্ত মধ্যে আমি হচ্ছি প্রধান। গলায় থাকে বস্ত্রখণ্ড এবং হাতে থাকে এক খণ্ড বেদ। মূলত গ্রামের নিম্নবর্গের মানুষ এই উৎসবের অংশীদার। সে যাই হোক, তারহাট গ্রামের উচ্চবর্গের মানুষও এই গাজন উৎসবে অংশ নেন। চৈত্র সংক্রান্তির আগের 2 দিন, মোট 3 দিন চলে গাজন উৎসব। কৃচ্ছ সাধনের মাঝে মাঝে গৃহী সন্ন্যাসীদের অনেকেই গাঁজা খেয়ে বুঁদ হয়ে থাকেন। কোথাও আবার গোল হয়ে বসে গাঁজার ছিলিমে টান দিয়ে উপাস্য শিবের গীত গেয়ে সে এক হুল্লোড় কাণ্ড। শিবের এই ভক্তরা অর্থাৎ সন্ন্যাসীরা সকলেই যে খুব সংযমী তা নয়। তারা অধিকাংশই উপজাতি সম্প্রদায়ভুক্ত। তারাও অন্যান্য সন্ন্যাসীদের মতোই কষ্টকর জীবনযাপন করেন। গাঞ্জার সিরল সিরল পাহাড়, গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে ভোলানাথ। ও গাঞ্জার সিরল সিরল পাহাড়, গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে ভোলানাথ। আমার
নাচ রে ভোলানাথ গো আমার নাচ রে কাশীনাথ। ও গাঞ্জার শিরল শিরল পাহাড়, গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে ভোলানাথ। আপনার নাম? আমার নাম শুভঙ্কর নন্দী। আপনি এইবার সন্ন্যাস নিয়েছেন? আমি প্রায় বছর 8 থেকে 10 বছর হলো। এই গাজন উৎসবটা আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষেরই একটা আমাদের দেশের উৎসব। এই উৎসবের মধ্য দিয়ে প্রত্যেকে আমরা এক জায়গায় মিলিত হই। এক মজার ব্যাপার হলো প্রত্যেকটি গ্রামের মন্দিরে শিব ঠাকুর এক এক নামে পূজিত হন। কোটা গ্রামে কাশীনাথ, দৈনকুণ্ডা গ্রামে রামেশ্বর, হরিহরপুর গ্রামে বৃদ্ধ শিব, হাজিপুরে শান্তিনাথ, কাঁটাগেড়িয়ায় শম্ভুনাথ, লালুকা গ্রামে গুপ্তেশ্বর, এই সমস্ত মন্দিরে শিব ঠাকুর এক এক নামে পূজা পেয়ে আসছেন। এই মন্দিরগুলো কবে কে প্রতিষ্ঠা করেছেন সে সম্বন্ধে গ্রামগুলোর কোনো মানুষই সঠিক কোনো সময় কোনো কালই বলতে পারেননি। শুধু একটি গ্রামের বৃদ্ধ ব্রাহ্মণ পুরোহিত মন্দির গাত্রে লিপিবদ্ধ একটি শিবস্তোত্র দেখিয়ে বললেন, এই বাংলা শব্দলিখন চৈতন্য যুগে প্রচলিত ছিল, সুতরাং এই মন্দির মহাপ্রভু চৈতন্য যুগে প্রতিষ্ঠিত। এখন আমরা এসে পৌঁছেছি লালুকা গ্রামে। আমরা পূর্বপুরুষের আমল থেকেই হয়ে দেখে এসেছি যে এই মন্দির যে প্রতিষ্ঠিত মন্দির, সেই মন্দিরটা আমরা দেখছি বা আমাদের হিসাব অনুসারে যে কত দিনের পুরনো মন্দির। আমরা এখন দৈনকুণ্ডা গ্রামে। দেখা যাক ওখানকার গৃহী সন্ন্যাসীরা কি ভাবছেন গাজন নিয়ে। আগামীকাল ঘানি গাছ কাটা, পরশুদিন মেল বা রাত হচ্ছে দিন গাজন, ওই দিনই গাজনের শেষ। ভিড় জমেছে কোটা গ্রামেও। সেখানকার গৃহী সন্ন্যাসীরা জমায়েত হয়েছেন মন্দির প্রাঙ্গণে। আমাদের এই কোটা গ্রামেতে আজকে বাবা কাশীনাথ 282 বছর হতে চলেছে। যখন থেকে 282 বছর আগে আমাদের বাবা কাশীনাথ আমাদের ওই নদীতে উনি উত্থাপন হয়েছিলেন। ওখান থেকে পিতৃপুরুষরা নিয়ে এসে আমাদের কোটার এই গ্রামের মধ্যস্থ ওনাকে স্থাপন করা হন। এখন আমরা হরিহরপুর গ্রামে। শোনা যাক এখানকার ভক্তরা কি বলছেন গাজন নিয়ে। আমার নাম দীপাঞ্জন বিশ্বাস। আমার সামনেই বাড়ি, একদম মন্দিরের পাশে পিছনেই আমার বাড়ি। তো আমিও সন্ন্যাস নিয়েছি। আমারই দেশের সবাই সন্ন্যাস নিয়েছে। আর চৈত্র মাসের 23 তারিখ থেকে আমাদের গাজন শুরু হয়েছে। 3 দিন আমাদের গাজনের যেটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান সেটা হচ্ছে গামার কাটা, তারপর দিন রাত গাজন, তারপর দিন গাজন। দিন গাজনের পর আমরা পয়লা বৈশাখ আবার আমরা সেই চৈত্র মাসের 23 তারিখ থেকে যে যার শিবগোত্রে এসে সমস্ত গোত্র পরিত্যাগ করে শিবগোত্রে এসে পৌঁছেছি। আবার সেই 1 তারিখে যে যার নিজের গোত্রে ফিরে যাব। আমরা এই যে 7টা দিন 8টা দিন আমরা সবাই একসাথে থাকবো, বাবার নাম করব এবং সবাই মিলে থাকবো, একদম মানে বাবার আশীর্বাদ, বাবার কাছে থাকবো। আমার গানে আমি করছি আজ ধরতে পারেন যে প্রায় 50 বছর। এবার আমরা কাঁটাগেড়িয়া গ্রামে। শোনা যাক গাজন উৎসব নিয়ে এনাদের বক্তব্য। মানে আপনার কি এটা প্রথম বছর? ঠাকুর প্রতিষ্ঠার আগে উনি নাকি ছিলেন এই আমাদের কাঁটাগড়া গ্রামের ওই মুসলিম পাড়াতে একটা মোরায়ের তোলার নিচে, বুঝেছেন? তো ওদের এখন মানে রান্না টান্না হবে, বিয়ে শাদি বাড়ি পড়েছে। তো বলছে তো রসুনটা ছিঁচতে হবে রে, নোড়াটা লিয়ায়, মোরায়ের তোলায় আছে। তো তখন যখন ওই আনতে গেছে নোড়ার মতো, তো ওটা শিবলিঙ্গ তো একটা ইয়ের উপরে বসানো আছে, তো গড়ি গড়ি একটা পুকুরে জলে গিয়ে পড়ে গেছে। সেইটাই এনে আমাদের এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। কাঁটাগেড়িয়া থেকে এবার আমরা সিংড়াপুর গ্রামে।
দেখা যাক সেখানে গাজন উৎসবের প্রস্তুতি কেমন। রেডি? নম দেহি সূর্য সহস্রাংশ তেজোরাসে জগৎপতে অনুকুম্পয় মাং ভক্ত বিহানার্ঘ দিবাকর এস অর্ঘ নম শ্রী সূর্যায় নমঃ। চলছে মনুই ভোগ রান্নার প্রস্তুতি। এই মনুই ভোগ রান্না চলে চৈত্র মাসের প্রথম দিন থেকে প্রতিদিন। সেই ভোগ গ্রামের মানুষের মধ্যে বিতরণ করা হয়। যেদিন গামার গাছ কাটা হয় সেদিন রাত্রে এই হাঁড়ি বিসর্জন দেওয়া হয়। গ্রাম পরিক্রমা শেষে এখন আমরা তারাহাটে। আপনার নাম? আমার নাম কালাধন বাগ। আপনি কি এখানকার বাসিন্দা? না, আমার পশ্চিম মেদিনীপুরে বাড়ি। এখানে পরিবেশ ভালো, গাজন ভালো, খুব আনন্দে আছি। আজ আমার 4 দিন হচ্ছে, 4 দিন আসছে, ভালো লাগে। আপনার নাম? গৌতম ঘোষ। আপনি কি এই গ্রামেরই বাসিন্দা? কলকাতা থেকে প্রথম সমাজ এখানে। কলকাতায় আপনার বাড়ি কোথায়? কলকাতা আমার ডান লগে বরানগর। বরানগর থেকে আপনি এখানে সন্ন্যাস। আপনার কিরম লাগছে? খুব ভালো লাগছে। আমার নাম ব্রজেন্দ্র কুমার গান। আপনি এই গ্রামের বাসিন্দা? আমি তারার গ্রামের বাসিন্দা। গাজন উৎসবের একটা অন্যতম অংশ হলো আলাম গাছ স্নান করানো। গাছের ডগায় বাঁধা থাকে একটা কাপড়ের টুকরোর মধ্যে 2টি মাছ। ঢাকের বাদ্যির তালে তালে এটি চান করানো হয়। প্রচুর ভক্তরা তাদের মনস্কামনা নিয়ে দূর দূর থেকে গাজন উৎসবে সামিল হন। তাদের বিশ্বাস এই উৎসব তাদের পার্থিব স্বাচ্ছন্দ্য দেবে, মুক্ত করবে রোগ ব্যাধি। বাবা, আপনার গাজনে গামার গাছ কাটতে যাওয়ার অনুমতি দিন। বাবা, আপনার গাজনে গামার গাছ কাটতে যাওয়ার অনুমতি দিন। বাবা, আপনার গাজনে গামার গাছ কাটতে যাওয়ার অনুমতি দিন। গামার গাছকে হরকালীর প্রতীকী রূপে চিহ্নিত করা হয়। তাই গামার গাছ কাটা একটা গাজনের গুরুত্বপূর্ণ অংশ। যেভাবে ছেলের বাড়ির লোকজন মেয়ে দেখতে যান, মেয়ের বাড়ির লোকজন তাদের আপ্যায়ন করেন, ঠিক সেভাবেই আলাপ পর্ব, আপ্যায়ন পর্ব চলতে থাকে গামার গাছ কাটা অনুষ্ঠানকে জুড়ে। এইভাবেই মহাকাল শিব এবং হরকালী হয়ে ওঠেন আমার আপনার ঘরের লোক, আপনজন। ধর্মীয় উপাচার মিশে যায় নিত্য জীবনযাপনের সাথে। আমার গাছ কাটা হলো বাবার এও কামান, যাকে বলে বিবাহ হলে মানুষের যেমন একটা এও কামান হয়, সেইটা হলো গামার কাটা হলো এও কামান। ওই যে গামার গাছটি হচ্ছে দুর্গা। এবারে তাকে ওই আবাটার হরিদ্রা মাখিয়ে তাকে স্নান করিয়ে সিঁদুর দিয়ে তার পূজা অর্চনা করে সদা শিব সর্ব পাপ হরং দেবম।
মানে এই যে সুতো যখন অধিবাস হয় তখন দুর্বা সুতো বাঁধে বেটা ছেলে বা মেয়ে ছেলের হাতে, বেটা ছেলে ডান হাতে, মেয়ে ছেলে বাম হাতে, সেই রকম সুতো বেঁধে দেওয়া হয়। সেই সুতো সেইখান থেকে আবার কিছু নিয়ে এসে সেই দুর্বা দিয়ে বাবাকে বাঁধা হয়। তাহলে মেয়ে ছেলে বর কনে দুজনই বাঁধা হয়ে গেল। যত মাইনার গরম দেখা মাইনার গরম দেখে কাজ করবো। এটি হচ্ছে মেয়ের বাড়ি, আজ দেখাশোনায় আসা হয়েছে বিবাহের জন্য। মেয়ের বাড়িতে এসে আজ দেখাশোনা হবে, কথাবার্তা হবে, কালকে বিবাহের ব্যবস্থা হবে রাত্রে। এটা সাংসারিক নিয়ম অনুসারে হচ্ছে, দেখাশোনা হয়, আশীর্বাদ হয়, বিবাহ। এক মাস ধরে যে হাঁড়িতে মুনুইভোগ রান্না হয়েছিল এবার তার বিসর্জনের পালা। গামার গাছ কাটার দিন গাজনের আর একটা অন্যতম পর্ব হল হিন্দোলায় দোল। এখানে বাঁশ এবং কাঠ নির্মিত একটা দোলনায় ভক্তরা একে একে দোল খান এবং নিচে জ্বলে আগুন। এই আগুনের জায়গাটাকে বলা হয় হিতাসন। আসলে এও এক রকমের কৃচ্ছ সাধন, পার্থিব শরীরকে কষ্ট দেওয়ার মাধ্যমে অপার্থিব ঈশ্বরকে সন্তুষ্ট করার চেষ্টা। ওটা হচ্ছে আমাদের সন্ন্যাসীর শেষ দোলন। ওর পরে আমাদের সন্ন্যাসী আর কেউ বলবেন, ওটাকে ধুল সাপুটে বলে। ওই পাট সন্ন্যাসী যেমন প্রথম যে দুল, সে যেমন ওই যে ওইখানে 4টে, এইখানে 3টে, 7টা ওই প্রণাম সেবা খেতে এলো, ওকেও ওইভাবে 7টা প্রণাম সেবা কাটতে হলো। হচ্ছে আমাদের শেষ হয়ে গেল, আজকের মতো হিন্দোলা দোলানো শেষ। তার জন্য ওইটা সিগন্যাল, ওই জিনিসটা। এই সন্ন্যাসীটা কি হয়, কোনো পার্টিকুলার কিছু নয় না, এ একজন বিশেষ ব্যক্তি। যেমন এই পাট সন্ন্যাসী একজন বিশেষ ব্যক্তি,
আর একটা শাল আছে, নাপিতদের শাল বলেন, নাপিতদের সন্ন্যাসী শালে ভরে আছে, সেটি একটি বিশেষ ব্যক্তি, আর এইটি একটি বিশেষ ব্যক্তি। এই তিনটি সন্ন্যাসীকে আমাদের চাই এই তিনটে চাই, আর একটি আদাগা হলে আমাদের গাজন সারা হয়ে যায়। এত সন্ন্যাসী আমাদের প্রয়োজন নেই, মোট 4টি সন্ন্যাসী হলে আমাদের গাজন কমপ্লিট। কিন্তু এবার মানসিক বার্ষিক ধরা করা করে এতগুলি হয়ে যায় আনন্দ ফুর্তি করার জন্য। আপনার নাম? আমার নাম হারধন বাড়ি, গ্রাম মাহমুদপুর, জেলা হুগলি। আমি খুব ছোটবেলায় যখন আমরা 4 ভাই বোনে আমাদের জন্ম, আমাদের মামা বাড়ি এখানেই তারাহাটে। আমার দিদিমা, মেজ দিদিমা যে আমাকে মানুষ করেছিল, আমার কি শরীর খারাপ হয়েছিল, তার জন্য মানসিক করেছিল যে শরীর ভালো হয়ে যাবে, যাই কিছু রোগ হোক রাজি হোক, ভালো হয়ে গেছিলো। তাহলে জোড়া সন্ন্যাসী আমার নাতি মানসিক সুখ করে, তো জোড়া সন্ন্যাসী এবছরই আমি হয়েছি, আদাগা দাগা হয়নি, আমরা বাপ বেটাতেই হয়েছি। গাজনে সিংড়াপুর গ্রামে পরমঙ্গল হয় রাত গাজনের দিন সকালে। এই দিন গাজনের সন্ন্যাসীরা শুধু নিজেদের মানত পূরণ করার কাজে ব্যস্ত না থেকে সমস্ত গ্রাম প্রদক্ষিণ করতে ব্যস্ত থাকেন। বাড়ি বাড়ি ঘুরে এনারা গ্রামবাসীদের মঙ্গল ও জয় হোক বলে আশীর্বাদ করেন। লক্ষণীয় ব্যাপার হলো ধনী, মধ্যবিত্ত, দরিদ্র, অতি দরিদ্র সকলের বাড়ি এনারা যান। গৃহস্থেরা পা ধুইয়ে দেন এবং আসন পেতে আপ্যায়ন করেন। আবার কোনো গৃহস্থ দেয় ফলমূল, টাকা পয়সা। পরিবারের পরমঙ্গল এই পর্বে মূল সন্ন্যাসীরা বলেন অমুকের জয় হোক, অর্থাৎ গৃহস্থের জয় হোক, মঙ্গল হোক, রোগ ব্যাধি দূর হোক ইত্যাদি। সমস্বরে অন্য সন্ন্যাসীরা জয় হোক, মঙ্গল হোক বলে উচ্চারণ করেন। এই উৎসবের নাম পরমঙ্গল উৎসব। রাত গাজনের দিন সকালে গ্রামের মহিলারা শিবের উদ্দেশ্যে যে পুজো দেন তাকে বলে মেলে রবার। এটি আসলে নীল ষষ্ঠী। এদিন মহিলারা নির্জলা উপবাস করে তাদের ভক্তি, বিনম্র প্রণতি প্রদান করেন দেবাদিদেব মহাদেবের কাছে। এই অনুষ্ঠানের নাম মেল দেওয়া। এখানে এক গ্রামের সন্ন্যাসী অন্য গ্রামের সন্ন্যাসীদের নিমন্ত্রণ করতে যান, ঠিক যেমন কন্যাপক্ষ নিমন্ত্রণ করেন পাত্রপক্ষকে, পাত্রপক্ষ নিমন্ত্রণ করেন কন্যাপক্ষের লোকজনকে। লৌকিক চাওয়া পাওয়া আকুতির সঙ্গে এইভাবেই জীবনযাপনের যে উৎসব প্রণালী, তারই সঙ্গে একাকার হয়ে যায় দেবী আরাধনা। ঈশ্বর তখন আর শুধুমাত্র আরাধ্য না থেকে হয়ে যান নিজেরই আত্মীয়, কাছের জন। চলছে শিবকে বরবেশে সাজানোর প্রস্তুতি। ঠিক যেমনভাবে বিয়ে করতে যাওয়ার আগে বরকে সাজানো হয়, তেমনি পরম যত্নে চলে বররূপী ঈশ্বরকে সাজানোর প্রস্তুতি। তারাহাট গ্রামে এদিন শিবকে বররূপে সাজানোর সময় যাত্রাপালার আয়োজন করা হয়। প্রচলিত বিশ্বাস, সাজার সময় শিব যাত্রা দেখেন। চলছে পাত্রভোগ রান্না করা। বররূপী ঈশ্বরের জন্য রান্না করা হচ্ছে ভাত ও ব্যঞ্জন। সেই পূর্ণকুটা এবং পাত্রভোগ তৈরি হবে, অন্ন তৈরি হবে, হবার পর বাবার মন্দিরে 16টি শাল পাতাতে নিবেদন করি। ঝাঁপকাঠি তৈরির প্রস্তুতি চলছে। আগের দিনের কাটা গামার গাছ থেকে এই ঝাঁপকাঠি বানাচ্ছেন গ্রামের কর্মকার। পুটিকে বলা হয় ঘোড়া ধরতে যাওয়া। এই পর্বে সম্প্রতি শেষ স্বাভাবিকভাবে মৃতদেহটি যে চিতায় পুড়ছে, সেই চিতার আধপোড়া বাঁশ এবং কাঠ বেঁধে নিয়ে আসেন সন্ন্যাসীরা।
লোকবিশ্বাস যে ঘোড়া ধরার মাধ্যমে মৃতদেহের চিতা থেকে বাঁশ বা কাঠ নেওয়া হলো, সেই মৃতদেহের আত্মাটিকে শিবের চাকর বানানো সম্ভব। ওই তো বিজুলির তলায় দেওয়া আছে। না না দুজন দুজনে বাঁধলে যাবে। মাথাটা ঘুরিয়ে নেবেন এটা করতে পারে যেমন রাখা আছে সেরাও নাও, এই যেটা নাম হতে করলে পড়ে যাবে। মৃতদেহ ও মরার খুলি নিয়ে তাণ্ডব নৃত্য এই উৎসবের একটা অংশ বলে গণ্য করা হয়। এটি আইনগতভাবে অবৈধ। অনেক ক্ষেত্রে প্রশাসনের পদক্ষেপ জরুরি হয়ে পড়ে। যেমন বর্ধমানের গাজন উৎসবে 2 মাসের একটি বাচ্চার মৃতদেহ ও মরার খুলি নিয়ে নাচানাচি করার জন্য 8 জন সন্ন্যাসীকে গ্রেপ্তার করেছে শক্তিগড় থানার পুলিশ। চৈত্র মাসে গাজন উপলক্ষে বর্ধমানের কুরমুনে সোনপলাশিতে কবচপুর গ্রামে মরার খুলি নিয়ে নাচানাচি করা হয়। এই অবৈজ্ঞানিক উপাচার বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতিগুলি অনেক প্রচার করেও বন্ধ করতে পারেনি। অনেকে ভয় করেছেন এই উপাচারটি বন্ধ না করলে বাংলার সনাতনী গাজন উৎসব হয়তোবা প্রবল বিরোধী চাপের মুখে পড়বে। গাজন ঘাটকে যাওয়ার অনুমতি দিন বাবা, গাজন ঘাটকে যাওয়ার অনুমতি দিন বাবা, গাজন ঘাটকে যাওয়ার অনুমতি দিন। শুরু হয়েছে রাত গাজনের পুজো। এটি আসলে শিব ও হরকালীর বিবাহ অনুষ্ঠান। পুজোয় ব্রাহ্মণ সন্ন্যাসীরা দুহাত জড়ো করে গলবস্ত্র হয়ে বাবার চরণে সেবা করতে করতে এই দৈব বিবাহ অনুষ্ঠানে অংশ নেয়। শিব হরকালীর এই বিবাহ অনুষ্ঠান বা রাত গাজনের পুজোর সাথে সাথে মূল শিব মন্দিরে শিবের পুজো চলে। গ্রামের মহিলারা এই পুজোয় অংশ নেন। এই উপাচারটির নাম ধুনো পুরানো। এখানে দেখা যাচ্ছে গাজনে যে সমস্ত গৃহী সন্ন্যাসী হয়েছে তাদের বাড়ির মহিলারা ধুনো পুড়িয়ে গাজন ঘাট থেকে মূল মন্দির পর্যন্ত আসেন 2 হাতে এবং মাথায় মাটির জ্বলন্ত মালসা নিয়ে। তারপর মন্দির প্রাঙ্গণে চলে গ্রামের মহিলাদের ধুনো পুরানো পর্ব। এলো এলো রে এলো রে চৈত্রে শিবের গাজন, এলো এলো রে এলো রে চৈত্রে শিবের গাজন, সারা চৈত্র মাস জুড়ে মাতো সর্বজন এলো এলো রে এলো রে চৈত্রে শিবের গাজন। গায়ের মানুষজন জাত ধর্ম ভুলে
বাগদি ডোম মুচি একাকার হলে, গায়ের মানুষজন জাত ধর্ম ভুলে, হাড়ি বাগদি ডোম মুচি একাকার হলে, এ মাসেতে নেই কোনো ধর্মের বিচার, এ মাসেতে নেই কোনো বর্ণের বিচার, ভোলে বাবা শিব গোত্র হবে একাকার। এলো এলো রে এলো রে চৈত্রে শিবের গাজন, এলো এলো রে চৈত্রে শিবের গাজন। তবে উৎসবের মেজাজ মাঝে মাঝে হারায়, কারণ অন্যান্য উৎসবের মতো গাজন শুধুমাত্র উৎসব নয়, দৈব আরাধনা। সাধারণ লোকেদের বিশ্বাস খুব নিষ্ঠার সঙ্গে গাজন উৎসব পালন না করলে বা উৎসব পালনে কিছু ভুল হলে বা ব্যক্তিগত ত্রুটি থাকলে ভক্ত সন্ন্যাসী আর শেষ পর্যন্ত উৎসবের অংশীদার হতে পারেন না। সেক্ষেত্রে প্রয়োজন প্রায়শ্চিত্তের। এই সন্ন্যাসী স্নানের সময় ডুব দিতে গিয়ে জল খেয়ে নেওয়ায় আশ্চর্যজনকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। প্রায়শ্চিত্ত করার সময় তিনি আবার গাজন উৎসবে সামিল হলেন। এমন অনেক আপাত যুক্তিহীন অথচ অলৌকিক ঘটনার সাক্ষী থাকে উৎসব প্রাঙ্গণ। গাজন উৎসবে গ্রামের বহু মানুষ অংশগ্রহণ করেন, সন্ন্যাস নেন। যত সন্ন্যাসী হোক না কেন, এর মধ্যে 4 জন সন্ন্যাসীর ভূমিকা গুরুত্বপূর্ণ। এদের মধ্যে প্রথম মূল সন্ন্যাসী বা পাঠ সন্ন্যাসী, অর্থাৎ বাবার বড় ছেলে। নাপিত সন্ন্যাসী, যাকে বলা হয় বাবার মেজ ছেলে। আর ধুলট সন্ন্যাসী, যে বাবার ছোট ছেলে। এছাড়া থাকে আদাগা সন্ন্যাসী। আদাগা সন্ন্যাসী হলো সেই সমস্ত পুণ্যলোভী মানুষ যারা প্রথমবার সন্ন্যাস নিয়েছেন। গাজনে আদাগা সন্ন্যাসীদের দাগা সন্ন্যাসীতে পরিণত করার নিয়ম আছে। এক্ষেত্রে আদাগা সন্ন্যাসীদের ধুনুচি, ফুল বা কয়লা দিয়ে দাগা করা হয়। আসলে এই কৃচ্ছ সাধনের মূল লক্ষ্য হল পুণ্যলাভ বা পার্থিব সমৃদ্ধি। বাবার গাজনে ফুলার দাগে, বাবার গাজনে ফুলার দাগে, বাবার গাজনে ফুলার দাগে। মাথা থেকে প্রণাম কর, মাথা থেকে প্রণাম কর। দাগাটা ধরে আমি বলবি, কাউ কিছু বলবি না। চল যা যে দাগাটা কাছে। পৌরাণিক মতে চৈত্র সংক্রান্তির দিন মহাপরাক্রমশালী অসুররাজ শৈব প্রধান দেবাদিদেব মহাদেবের সন্তুষ্টির উদ্দেশ্যে স্তব স্তুতির পর পাত্র মিত্র সহ সকলে রক্তদান করেছিলেন। সেই জন্য চড়কোৎসবের সঙ্গে সঙ্গে রক্তপাতের মতো নিষ্ঠুর প্রথা অঙ্গাঙ্গিভাবে জড়িত। বান ফোঁড়া, কাঁটা ঝাঁপ, বঁটি ঝাঁপ, আগুনের উপর হাঁটা, হিন্দোলা ইত্যাদি প্রাণান্তকর প্রথাগুলি উৎসবের অঙ্গ। এই প্রসঙ্গে সঙের মিছিল, নাচানাচির উল্লেখ আছে। পৌরাণিক কাহিনীতে আছে পত্নীকে ভালোবাসায় সম্মানের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ মহাদেব অল্পকালের জন্য পার্বতীর বিচ্ছেদ সহ্য করতে পারতেন না। একবার পার্বতীর বিচ্ছেদ সহ্য করতে না পেরে শিব নন্দীকে পাঠালেন পার্বতীকে পিত্রালয় থেকে নিয়ে আসতে। ইতিমধ্যেই অপ্সরা চিত্রলেখা ছদ্মবেশে সংসেজে নাচে গানে শিবকে মজিয়ে রাখলেন। পার্বতী ফিরে আসার পর শিবের ভুল ভাঙে। অসাধারণ ছদ্মবেশের জন্য চিত্রলেখার প্রশংসা করেন। সেই কারণে শিবের গাজনের সঙ্গে সঙের নাচের মিছিলের যোগ আছে। এই সব সঙের দলের সঙ্গে বাজনদার, ঢাকি যুক্ত থাকত। এনাদের মধ্যে একজন শিব ও একজন গৌরী সাজত। অন্যান্য সন্ন্যাসী নন্দী, ভৃঙ্গি, ভূত, প্রেত সাজত এবং খুব আমোদের সঙ্গে নৃত্য করতেন। শিব ঠাকুর নাকি সবসময় যুদ্ধের রক্ত দেখতে চান, তাই এই ভক্ত ফোঁড়া অর্থাৎ কাঁটা দিয়ে চামড়ায় বিঁধিয়ে সেটা ধরে টানাটানি করেন। ছেলে বুড়ো বাচ্চা মিলে এই খেলায় মেতে ওঠেন। এ এক দানবীয় খেলা। তার সঙ্গে বিকট আওয়াজ করে চলে নৃত্যগীত। মুখে তাদের একই ধ্বনি, বম ভোলে, তারক বম।
চৈত্র মাসের শেষ দিকে চৈত্র সংক্রান্তির ব্রত। দাবদাহে ফুটি ফাটা মাটি, মাঠে মৃতপ্রায় ঘাস, বৃষ্টির ছিটে ফোঁটার দেখা নেই। নিত্যদিনের দুঃখ কষ্টের মধ্যে অন্য এক যন্ত্রণা, জলকষ্ট, পানীয় জলের আকাল। তাই চড়ক উৎসবে ঈশ্বরের কাছে ভক্তের এক নিদারুণ যন্ত্রণার কঠিন পরীক্ষা হয়। পুরনো কলকাতার সঙ্গের নাচ, জেলেপাড়া, কাঁসারিপাড়া, বেনেপুকুর, খিদিরপুর প্রভৃতি বিভিন্ন জায়গায় বেরোত। এছাড়া রাজ্যের বিভিন্ন জেলায় গাজন উপলক্ষে জাতি বর্ণ নির্বিশেষে দল বেঁধে সন্ন্যাসীরা সঙ্গের নাচে অংশ নিতেন। প্রধানত রাঢ়ভূমি এই উৎসবের মূল কেন্দ্র। বাংলার জেলাগুলির মধ্যে নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, মেদিনীপুর, হুগলি প্রভৃতি জেলা গাজন চড়কের মূল কেন্দ্র। চৈত্র মাসের শেষ দিনটি যেমন মাসের শেষ দিন, তেমন বাংলা বছরেরও শেষ দিন। সাধারণভাবে বাংলাদেশেও বিপুল উৎসাহে বাংলা মাসের শেষ দিনটিকে চৈত্র সংক্রান্তি রূপে পালন করেন। প্রাচীনকাল থেকে বাংলাদেশে চলে আসছে চৈত্র সংক্রান্তি উপলক্ষে পূজা পার্বণ ও মেলা। মূলত হিন্দু সম্প্রদায়ের উৎসব হলেও বাংলার সকল সম্প্রদায় এই উৎসবে অংশগ্রহণ করেন। এটি একটি লোক উৎসবের রূপ নেয় বাংলাদেশেও। সঙ্গে চলে গাজনের মেলা।
হচ্ছে সতীদাহ। এটি হচ্ছে একটা বিশেষ পর্ব যেখানে ধুলোট সন্ন্যাসীকে সতীকন্যা হিসেবে সাজানো হয়। পার্শ্বনেসিস তিনি থাকবেন, আর যে সেই ঝুল সাপুটে তেনাকে যেতে হবে। তিনি যে সেই মরা কাঠ এনেছেন, চন্দন কাঠ যাকে বলে, সেই যে সে কাঠগুলি সাজানো রয়েছে, তাকে একটি লাল বস্ত্র পরানো হবে। বস্ত্র পরাবার পর তাকে হাতে সেঁকা পরানো হবে, বাঁ হাতে লোহা পরানো হবে, কপালে সিঁড়িতে সিঁদুর দেওয়া হবে, কপালে সিঁদুর দেওয়া হবে। তাকে একটি আগড়েতে তাকে বসানো হবে। সে হন্যায় দিয়ে মাথায় ঘোমটা দিয়ে বসে থাকে। বসে থাকার পর তাকে সকলে কাঁধে করে নিয়ে সেই আগরটি বাবার এক ফের প্রদক্ষিণ করে, আর সেই যে মরা কাঠগুলি সেইখানে আগুন ধরিয়ে দেওয়া হবে। আগুন ধরিয়ে দেওয়ার পর সেইটা এক ফের ঘুরে সেইটার মাঝখানে একটু ঠিকিয়ে দিয়ে তাকে এবারে সে নামিয়ে দেওয়া হয়। তাকে কি বলে না সতীদাহ। আপনার নাম? আমার নাম শ্রী রামশঙ্কর মজুমদার, বাড়ি সুবীরচক, ডিস্ট্রিক্ট হুগলি। আপনি যে এবার সন্ন্যাস হয়েছেন প্রথমবার? না, আমার এই তৃতীয়বার হচ্ছে। এই যে সন্ন্যাস নিলেন তার পিছনে কারণ কি? ওখান থেকে স্ক্যান সেন্টারে এটাকে এফএনসি করা হয়েছিল। এফএনসি করার পরেতে তো তারা বললো যে এটা ক্যান্সার মাস্ট। পরপর আইসিইউতে 22 দিন ছিল। থাকার পর একদিন রাত্রি 10:30টার সময় আমার ছেলেকে ডেকেছে। ফোন টোন থাকে ওখানে, ঘর ভাড়া পাওয়া যায়, ফোন টোন থাকে। তো ফোন করেছে আপনি তাড়াতাড়ি আসুন বলে, ঠিক আছে। ওকে ডেকেছে, ডাকার পর ও এসছে তখন 10:30, 11টা, 12টা বাজে। তো ইয়ে ছিল, নার্স দাঁড়িয়ে ছিল, বলে সরি আপনার বাবাকে আমরা রাখতে পারলো না, ওদের জল নিয়ে দাঁড়িয়ে ছিল। বলে তারপর আমি বেঁচে আছি পর্যন্ত। বলেছিল 5-6 ঘন্টা পরে আমি ডেথ সার্টিফিকেট দেবো। তো বাড়িতে খবর দিয়ে বাড়িতে খবর দিয়েছিল। এখন আমি বসতে আছি, এখন ভালো আছি। এখানে একজন জীবিত ভক্ত সন্ন্যাসী মৃতের মতো শুয়ে আছেন এবং নাপিত সন্ন্যাসীর মাথার উপর প্রদীপ জ্বলছে। বিক্রমাদিত্যের পুঁথি পাঠ করছেন ব্রাহ্মণ। এই পর্বটিকে বলা হয় হাকন্দ পাঠ। গাজনে বাবার কাছে অনুমতি নেওয়ার জন্য একটা ফুল চাপানো হয়। ফুল চাপানোর বাবা ফুল দিলে, অনুমতি দিলে তারপর গাজন শুরু হয়। এখান থেকে গাজন ঘাট হয়তো 1/2 মাইল দূরত্ব। সেখানে যে সন্ন্যাসীরা ভক্তরা সবাই যে সেখানে একটা পূজা হাজা হয় এবং সেখান থেকে ওরা প্রণাম সভা কাটে বাবার এখানে আসে। সেই সময় একটা জিনিস দেখা যায় যে এইখান থেকে হয়তো আজকে বাবাকে দেখা যাচ্ছে, সেদিন কিন্তু বাবাকে এখান থেকে দাঁড়িয়ে দর্শন করা যায় এবং বাবার যে শরীরটা তখন সেদিন অন্তত ঘেমে একটা মনে হয় যেন বাবার কি কষ্ট হচ্ছে। আজও যতটুকু দেখতে পাচ্ছি বাবার সম্বন্ধে, বাবা এখনও জাগ্রত, যেটা আমরা মুখে বলতে পারবো না। এবং অনেক গ্রামের লোক, অনেক শহরের লোক এখানে আসে। শহর থেকে অনেক, টাটা থেকে, বোম্বে থেকে, কলকাতা থেকে প্রচণ্ড লোকজন এসে এখান থেকে উপকৃত হয়। ভক্তরা বিশ্বাস করেন ভগবান শিবের ইচ্ছা না থাকলে গাজন উৎসব কখনো সম্পূর্ণ হবে না, তাই বাবার অনুমতি প্রয়োজন। গাজনে পূজারী ব্রাহ্মণ শিবের মাথায় ফুল চাপিয়ে অপেক্ষা করেন। শিবলিঙ্গ থেকে হাতে ফুল এসে পড়াকে ধরা হয় ইতিবাচক। দিন বাবাদি দিন তার দিন বাবা দিন। শিবলিঙ্গ থেকে হাতে ফুল পড়াকে বাবার অনুমতি প্রদান ধরা হয়। দিন
শিবশঙ্কর ভোলা মহেশ্বর কারণনাথ তারকেশ্বর আশুতোষ। দীর্ঘ অপেক্ষা। 1 ঘন্টা 35 মিনিট পর শিবলিঙ্গ থেকে ফুল হাতে এসে পড়ল। এবার যাত্রা গাজন ঘাটের দিকে, যেখানে হবে গাজনের পূজা। উৎসব সম্প্রীতির বার্তাবাহক। উৎসব যেমন মেলায় তেমনি উদ্ভাসিত করে। ভক্ত মেলে ভগবানের সাথে, ভগবান মেলে ভক্তের সাথে, মিলে যায় একে অন্যের ভাব বন্ধনে। একে অন্যকে আকন্দ ফুলের মালা ধরিয়ে ভাবের আদান প্রদান ঘটায়, ঘটায় সম্প্রীতির বাতাবরণ। চলছে দণ্ডি কাটা বা প্রণাম সেবা। এলো এলো রে এলো রে চৈত্রে শিবের গাজন, এলো এলো রে এলো রে চৈত্রে শিবের গাজন। উপবিত ন্যায় গলে উরতি ধারণ, উপবিত ন্যায় গলে উরতি ধারণ। মাস ভরে উরতি রবে সর্বক্ষণ, মাস ভরে উরতি রবে সর্বক্ষণ। গাজন সন্ন্যাসীর রূপে কষ্টের জীবন, গাজন সন্ন্যাসীর রূপে কষ্টের জীবন। একবেলা সবাগণ করে যে কখন, আনন্দে নৃত্য করে সন্ন্যাসীগণ। তবু আনন্দে নৃত্য করে সন্ন্যাসীগণ। জীবন তরুণী পার করে পঞ্চানন। এলো এলো রে এলো রে চৈত্রে শিবের গাজন, এলো এলো রে এলো রে চৈত্রে শিবের গাজন। হিন্দু বিবাহের অনুষ্ঠান সূচি অনেকটাই প্রতিফলিত হয় গাজনে। যেভাবে হিন্দু বর বিয়ে করতে যান কনের বাড়িতে, বিবাহ উত্তর সমারোহের সঙ্গে যেভাবে ফেরেন নিজ গৃহে, ঠিক সেভাবেই সঙ্গী সাথীদের সঙ্গে বিয়ে করতে যান শিব। ফিরে আসেন গাজনের দিন স্ব উৎসাহে। যেভাবে হিন্দু গৃহের মূল দ্বারে কিছু আচার পালন করতে হয়, ঠিক তেমনি শিব মন্দিরের প্রবেশ পথে পালিত হয় ঝাঁপ ভাঙা। এখানে বলার মতো বিষয় হলো, দিন গাজনের দিনে রাতে পুরোহিত ঢাকি নিয়ে চড়কতলায় চড়ক রাখতে যান। মূল চড়ক অনুষ্ঠানে কোথাও সন্ন্যাসীরা বান কাঠিতে নিজেদের দেহকে বিদ্ধ করেন হাত কান আবার গলাকেও। কোথাও আবার দোলনা আকারে নিজেদের শরীরকে চক্রাকারে ঘোরান। চড়কের দিন সকালে আশ্চর্যজনকভাবে একটা গাছের গুঁড়ি পুকুরে ভেসে ওঠে, কিন্তু এই গুঁড়িটিকে সারা বছর আর দেখা যায় না। লোকবিশ্বাস, চড়কের দিন চড়ক গাছ ভেসে উঠবেই। এই গাছের গুঁড়ি দিয়েই চড়ক গাছ নির্মাণ করা হয়। গাজনে সন্ন্যাসীরা এই গাছে চক্রাকারে ঘোরেন। উৎসবের শেষে ওই গাছকেই পুনরায় ওই পুকুরেই ভাসিয়ে দেওয়া হয়। স্থানীয় লোকেরা বলেন, সারা বছর তাকে আর দেখা যায় না। গাছটি পরবর্তী বছর আবার ভেসে উঠে আসে।
আপনারা পাশের গ্রাম থেকে এখানে এসেছেন? তো পুরো ব্যাপারটা আপনাদের কাছে কিরকম লাগছে? পাশের গ্রামের নাম? সেখান থেকে প্রতি বছরই আসেন? ওখানকার ঠাকুরের নাম কি? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনারা কোন গ্রাম থেকে এসেছেন? নগরা গ্রাম থেকে। আপনার এখানে মানে এই এখানে চড়ক করতে আসি আমরা প্রতি বছর, এই বছর সেই মতো এসেছি এখানে। তো সবাই মিলে একসাথে এখানে চড়ক করেন কেন? একসাথে পাশাপাশি গ্রাম, একটা মেলবন্ধন আছি, পাশাপাশি এইভাবে চলছে। আপনাদের গ্রামের শিবের নাম কি? গুপ্তেশ্বর। ঠিক আছে, আপনারা ভালো করে চড়ক উপভোগ করুন। বাইরের থেকে যে সন্ন্যাসী আছে তাদের সীমানায় রইল, আমাদের সন্ন্যাসী আমাদের সীমানায় রয়েছে। এবারে ওরা উভয় পক্ষে, ওরা ওদের জায়গায় প্রণাম সেবা করলো, আমাদেরও আমাদের সীমানায় প্রণাম সেবা করলো। হেঁটে চলে গেল পুকুরে, সেখানে একটি পুকুর আছে, সেই পুকুরে চড়ক গাছ থাকে, তারা চড়ক গাছটি খুঁজে তুলে রেখে দেয় আড়াতে। সেই চড়ক গাছটি সন্ন্যাসীরা, সমস্ত সন্ন্যাসী কাঁধে করে নিয়ে এসে চড়ক গাছটি ডালছিল। চড়ক গাছটি এবারে মেরামত হতে রইল, সন্ন্যাসীরা পুরোহিত সমস্ত চলে গেল, চড়ক তারা ঘুরতে রইল, এই ব্রাহ্মণরা এসে পুজো করতে রইল, পুজো টুজো করার পর চড়ক ঘুরতে রইল। চড়ক সমাপ্তি যে হলো, সেই চড়ক গাছকে আবার পুকুরে, সেই পুকুরে সেই সন্ন্যাসীরা সমস্ত যে তাকে বিসর্জন দিয়ে। চড়ক হল শিব এবং হরকালীর প্রীতিভোজের অনুষ্ঠান, তাই এই দিন ভক্তদের উৎসাহ থাকে তুঙ্গে। প্রীতিভোজে যাওয়ার আগে পুজো হয় ভক্ত সন্ন্যাসীর। চুল দাড়ি কেটে গায়ে তেল হলুদ মেখে প্রীতিভোজের জন্য প্রস্তুত হন। এই পর্বে ভক্ত সন্ন্যাসীরা পাঠ সন্ন্যাসী এবং ব্রাহ্মণের পায়ে তেল হলুদ লাগান, উর্তি খুলে ফিরে আসেন নিজ গোত্রে। এবার প্রীতিভোজ, আমিষ এবং আঁশপান্ন খেয়ে আবার নিজ গৃহে প্রত্যাবর্তন। সংসার থেকে কিছুদিনের জন্য বিচ্ছিন্নতা, রোজগার কর্মজীবন থেকে কিছুদিনের দূরত্বের এবার অবসান। গৃহী ভক্তরা এবার ফিরে যাবেন যে যার গৃহে। কিন্তু যে সংস্কার তারা চড়ক উৎসব থেকে লাভ করলেন, যে আবেগে তারা এই উৎসবের অংশ হলেন, তা থেকে যাবে পাথেয় হয়ে। এই সংস্কার, আবেগ আর ভক্তি উজ্জ্বল করবে তাদের আগামী দিনে, আলো দেবে জীবনকে। পার্থিব জীবন থেকে যাত্রা শুরু হবে অপার্থিব আলোকবর্তিকার দিকে, অনুভবে, মননে, আত্মায়।